নমস্কার বন্ধুরা। আজ আমি একটা খবরে দেখলাম ইউটিউব মারফত। সাধারণত অনেককে দেখেছি ইউটিউবের কোনো খবর কে খুব একটা গুরুত্ব দেন না বা ভাবেন এসব মিথ্যা কথা, বাজে কথা। কিন্তু যদি প্রত্যক্ষত দেখা যায় তখন তো বিশ্বাস করতেই হয়। আর তা যদি আগামী দিনের দেশের নীতি নির্ধারণের দিশা নির্দেশ করে তবে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হয়, শুনতে হয়, আর ভাবতেও হয়। খবরটা এরকম। দাঁড়ান, যে খবর দেওয়ার জন্য আজকের কথা শুরু করলাম তার আগে আরও একটা কথা বলে নিই। হ্যাঁ, ইউটিউবে দেখলাম ভারতের কোনো একটা রাজ্যের গ্রামে এই 3-4 জন হারমোনিয়াম, খোল, করতাল নিয়ে সকালবেলায় যেরকম আমাদের গ্রাম বাংলায় হরি সংকীর্তন হয় সেরকম ভগবানের কীর্তন করতে করতে যাচ্ছেন, যা একটা অতি সাধারণ চিত্র। এরকম সংকীর্তন পশ্চিম বাংলা বা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন গ্রামে ছোট শহরে ভোরবেলায় সকালবেলায় একদল মানুষ সাধারণ দেশি অতি পুরাতন ধরনের বাদ্য যন্ত্র বাজাতে বাজাতে যেতে দেখা যায়। এটা আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। কিন্তু এই ছবিটার মধ্যে বিশেষ যে একটা ব্যাপার সেটা হলো এই যে দৃশ্যটা দেখলাম সেটা তামিলনাড়ুর এক গ্রামের। আর না, এমনও না যে ওই কজনের দল বেঁধে গান ভজন গাইতে গাইতে যাওয়া গ্রামের মানুষ ভিড় করে দেখছেন, তাও না। এই জন্য একটা অতি সাধারণ একটা প্রাত্যহিক ব্যাপার, যা অতি স্বাভাবিক বা পরিচিত একটা দৃশ্য। যেটা বিশেষ সেটা হলো ওই ভজন মণ্ডলীর দলে একজন ব্যক্তি আছেন যিনি বর্তমান আইআইটি মাদ্রাসের ডাইরেক্টর, প্রফেসর ভি কানু কাটু। তিনি এবার পদ্মশ্রী পেয়েছেন কেন্দ্রীয় সরকার থেকে। তিনি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা সংস্থা ডিআরডিওর অ্যাডভাইজার। এ ব্যাপারে এখানে বলাকে স্থগিত রেখে আরেক বিষয়ে যাচ্ছি। বেশ কিছু বছর আগে আমার পা মুচকে গিয়েছিল। তারপর পা বেশ ফুলে গিয়েছিল। সামান্য সামনে মিউনিসিপ্যালিটির এক ডাক্তারখানা ছিল, সেখানে গেলাম। ডাক্তারবাবু এক্স রে লিখে দিলেন। পরের দিন এক্স রে করিয়ে গিয়ে দেখি ডাক্তারবাবু পরের সপ্তাহে আসবেন। উনি আর ইতিমধ্যে আমি পায়ের ফুলে যাওয়া জায়গায় চুন হলুদ মেখে খুব গরম করে ওই অবস্থায় লাগিয়ে দিয়েছিলাম। দেখলাম ফোলাটা কমে গেল, কিন্তু এক্স রে রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুকে দেখাতে হবে। তখন মনে পড়লো একজন হাড়ের ডাক্তার, কলকাতা আর ইংল্যান্ডের ডিগ্রি আছে, এবং তখন আমেরিকায় ডাক্তারি করেন অথবা রিটায়ার করেছেন, এবং আমার খুব কাছের সম্পর্ক, আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। তিনি ঠান্ডার সময় প্রায় আমেরিকা থেকে চলে আসতেন, এবং তখন তিনি কলকাতাতেই থাকতেন। তাই ভাবলাম যে তার সঙ্গে কথা বলি বা তাকে দেখাই ওই এক্স রে রিপোর্ট। এবং ওনাকে ফোন করলাম। উনি বললেন আমি কি কি করেছি। আমি বললাম চুন হলুদ গরম করে লাগিয়েছি এবং এক্স রে করিয়েছি। উনি বললেন এক্স রে রিপোর্ট নিয়ে ওনার কাছে যেতে, এবং তারপরে বললেন ওই ব্যথার জায়গায় গোবর জল দিয়েছি কি না। তো বন্ধুরা, বুঝতে পারছেন এটা একটা ঠাট্টার কথা। অর্থাৎ আমার চুন হলুদ লাগানোটাকে উনি লাগানোর উত্তরে উনি একথা বললেন। এটা সেই ইংল্যান্ডের পড়া ফল এবং আমেরিকায় ডাক্তারি করার ফল। ভারতের অতি প্রাচীন এই বহু বহু পরীক্ষিত সত্য ও সঠিক পদ্ধতি উনি যেহেতু পাশ্চাত্যে পড়েছেন এবং থেকেছেন, থাকছেন, অতএব আমাদের দেশীয় পদ্ধতিকে নিচু করে দেখা। হ্যাঁ, আজকে হঠাৎ এই পুরনো ঘটনার কথা উল্লেখ করলাম কেন?
আজকে দেখা শুরু করেছিলাম আইআইটি মাদ্রাসের ডাইরেক্টর প্রফেসর কানুকাটুর একটা লেখায় কনফার্ম, মানে উনি লিখেছেন যে গোমূত্র থেকে যে যে উপকার পাওয়া যায় তার উল্লেখ আছে। কাউ ইউরিন অবশ্যই দেশীয় গরুর কথা বলা হচ্ছে, তা নন ইনফ্লেমেটরি, নন ফাঙ্গাল, নন ব্যাকটেরিয়াল, অর্থাৎ যে ক্ষতস্থানে যে ছত্রাক জন্মায় তাকে প্রতিরোধ করবে, জীবাণু থেকে প্রতিরোধ করবে, এবং কোনো জায়গায় ফুলে গেলে তা প্রতিরোধ করে ওই গোমূত্র। তো তা বলছেন ভারতের এক শ্রেষ্ঠ শিক্ষা সংস্থার প্রধান। এরপর আর কি বলার। ওই ওই আমেরিকার শিক্ষা সংস্থানগুলো ওখানে ইন্ডাস্ট্রি হাঁ করে থাকে কবে এই আইআইটি পাস ছেলেদের ওদের ওখানে নিয়ে যাবে। এরা এদেশে নিজেদের তৈরি করে আর ওই দেশে তাদের সেরাটা দেয়। এবার আসি আরেক বিষয়ে। পুরনো দিনের কথা মানে অতি প্রাচীনকালে আমাদের এই ভারতবর্ষের কথা, যখন বিদেশিরা আক্রমণে আমাদের দেশের মানুষের ডিএনএ পাল্টায়নি, যখন চিন্তাধারায় একটা কৃত্রিমতা ছিল, হয়তো ভিন্ন ভিন্ন মত হতো, কিন্তু তার অর্থ এই না যে ভিন্ন মত হলেই একজন আরেকজনের গলা কাটতে লাগবে। এখন যা শুধু শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে, যা প্রচারিত হচ্ছে, স্যার তনসে জুদা, অর্থাৎ মাথার শরীর থেকে আলাদা করে দাও, করছেও। এসবই ওই বিদেশিদের মস্তিষ্ক থেকে আসা বুদ্ধি বা কুবুদ্ধি, এবং লুট করার বুদ্ধির আমদানি হয়নি এই আমাদের ভারতে তখন। তখন এক ঋষি আমাদের চিন্তায়, তা তাদের তপস্যায় এক এক দর্শন বা ফিলোসফি দিয়েছেন, এগুলো তাদের মস্তিষ্কে উঠে আসতো। তারপর আশপাশের জনগণকে বলবেন, বা কোনো দর্শনকে জনগণ মানবে বা জানবে, এগুলো ওই ওদের হাতেই ছেড়ে দেওয়া হতো। কোনো তলোয়ারের বাজি দিয়ে ফয়সালা করা হতো। তাহলে হ্যাঁ, তর্ক বিতর্ক হতো, সবার সামনে হতো। তারপর যাকে জনগণ মেনে নিত বা বেশি জনপ্রিয়তা পেত তাই বেশি গ্রহণযোগ্য হতো। যাই হোক, এমন সময় এমনই এক ঋষি আমাদের ভূমিতে এসেছিলেন, তার নাম চার্বাক মুনি। তিনি কিন্তু আমাদের এই সনাতন ধর্মের মধ্যেই পড়েন, যদিও তার নীতি বা আদর্শকে খুব একটা কেউ শ্রেষ্ঠ বলে মনে করে না। তার নীতি ছিল যবন জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, নো চিন্তা ডু ফুর্তি। আর এই ঋণ করে হলেও ঘি খাও। যে কোনো সমাজে ঋণ করাটা খুব একটা ভালো চোখে দেখা হয় না, কারণ ঋণ মানেই ফেরতযোগ্য। আজকের তোমার কাছে নেই, তুমি ঋণ করলে কালকে আসবেই কি করে জানলে? শেষকালে এমনটা না হয় যে সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয়। কিন্তু ওখানে ঋষি চার্বাক বলেছেন ঋণ করে হলেও ঘি খেতে। এখানে আমি বলবো একটা ব্যাপার, ঘি খাওয়া মানে বল বৃদ্ধি করা, মেধা বৃদ্ধি করা, তাকে বলিয়ান, ধনী এবং স্বাস্থ্য ভালো করা, দুটোই ভবিষ্যতে অনেক কাজে আসবে। কাজেই যিনি ঋণ করছেন তিনি ভবিষ্যতে তার চিকিৎসার খরচও হবে না বা কম হবে। কাজেই চার্বাক মুনি এই দর্শনের এই দিকটা, অর্থাৎ মূল্য তো আছেই বলে মনে হয়। কিন্তু অতি সম্প্রতি একটা কথা জানলাম ইউটিউবের দৌলতে, জায়গাটা উত্তরবঙ্গের কোথাও, ওখানে স্টেজ বেঁধে রীতিমতো জনসভা হচ্ছে।
এবং সেটা মনে হলো রাজনৈতিক দলের সভা। সেখানে স্থানীয় নেতা, যিনি সম্ভবত মহকুমা স্তরের নেতা, আরে খুব ছোট না, দেশের গৃহমন্ত্রী অমিত শাহ মহাশয় তো একসময় বুথ স্তরের নেতা ছিলেন। আমরা আমাদের রাজ্যের নেত্রীর কাছে জেনেছি ওনার একটা চোখ নাকি দুর্যোধনের মতো, আরেকটা দুঃশাসনের মতো। এত বড় যেখানে বিশেষণ পান আমাদের রাজ্যের এত বড় নেত্রীর কাছ থেকে, তার মানে উত্তরবঙ্গের ওই নেতাও কোনোদিন কত বড় নেতা হয়ে যেতে পারেন। যাই হোক, উত্তরবঙ্গের নেতা বললেন যে এই যে আমাদের নেত্রী বিভিন্ন স্ত্রীতে টাকা দিয়ে থাকেন, তাতে যুবাদের গাঁজা বা ওই ধরনের কোনো মাদক পদার্থ খাওয়ার পয়সাটা তো জুটে যায়। প্রায় 12-14 বছর আগে আমাদের রাজ্যের সর্বোচ্চ নেত্রীর কাছে শুনেছিলাম আরও বেশি করে ধূমপান করতে, তাহলে ওনার রাজ্যের রেভিনিউ বা ট্যাক্স আমদানি বাড়বে। রাজ্যে এর থেকে ভালো অভিভাবক আর কি হতে পারে? বিড়ি সিগারেটকে হার্ট, ফুসফুস, ক্যান্সার, হাঁপানি, পেটের সমস্যা, আর কিছু আছে কি? হ্যাঁ, শুধু নিজে না, পরিবারের সব স্ত্রী, নিজে যিনি ধূমপান করেন না, অবোধ নিষ্পাপ শিশুও মুখ থেকে ছাড়া ওই বিষাক্ত ধুয়ো খেয়ে অসময়ে নানান জটিল রোগের বাধাবে, সঙ্গে চিকিৎসার খরচ। বাহ, কি সুন্দর নেতা পেয়েছি, নেত্রীও পেয়েছি, নেতৃত্বও পেয়েছি। যাই হোক, কী সুন্দর রাজ্যের রাজনৈতিক অভিভাবক পেয়েছিলাম, যারা 15 বছর আমাদের মাথার উপর চেপে বসে রইল। কিসের শক্তিতে? বাংলাদেশিদের ভোটে, রোহিঙ্গাদের ভোটে, যাদের এখানে এদেশে বেআইনিভাবে থাকার, অগাধ সন্তান পাড়ার, রেশনে ফ্রি খাওয়ার, প্রয়োজনে পুলিশের উপর ইট পাথর মারার, যত্রতত্র স্থায়ী অস্থায়ী বাড়িঘর বানিয়ে নেওয়া, রেল লাইনের ধারে সমস্ত জায়গা দখল করে নেওয়া, ফ্রিতে চিকিৎসার ওষুধ পাওয়া আর অধিকার সব পাওয়া যায়। ভারত এক অদ্ভুত দেশ। যে আক্রমণকারী বাইরে থেকে আসলো 1200 বছর আগে, ঘোড়ার পিঠে চেপে তলোয়ার হাতে এসে জমি দখল করলো, বাড়িঘর দখল করলো, এমনকি মহিলাদের দখল করলো, আর না এদের ধর্মের মধ্যেই আছে, এটা ঠিক কথা। আরেকটা আকর্ষণ তো আছে, আমাদের ছোটোবেলা থেকে আমাদের ভেতরে যে লোভটা চাগার দিত, যেমন ছোটোবেলায় মিষ্টি খেতে ইচ্ছে হতো, সুযোগ পেলে বাড়িতে কোথাও মিষ্টি থাকলে মুখে পুড়ে দিতাম, কিন্তু বাড়ির বড়দের শাসনও থাকতো, তারা নিষেধ করতেন বা লুকিয়ে রাখতেন, আর একটু বড় হলে বুঝিয়ে দিয়ে বলতেন এটা হানিকারক দিক, এটার হানিকারক দিক নিয়ে। ফলে কিছু বড় হওয়ার পরে এই নেতিবাচক দিকগুলো বুঝেছি, আর এর থেকেও বিরত থাকার চেষ্টা করেছি। এটা আমাদের ধর্মে আছে, আর আমাদের ধর্মে যারা প্রচারক বা পথ প্রদর্শক, তারা সবসময় আমাদের ভেতরের লোভ বা ঈর্ষা বা লিপ্সা এগুলো থেকে নিজেকে দূরে রাখার, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে শিখিয়েছেন। আর সেই জন্যই আমরা ভারতীয়রা বিদেশে আক্রমণ করতে যাইনি, কিন্তু বিদেশিরা যেহেতু তাদের ধর্মে এরকম নিয়ন্ত্রণের কোনো ব্যাপার দেখি না, তাই এরা ক্রমশ ছড়িয়েছে পৃথিবী জুড়ে ছল বল বা কৌশলে। ধর্মের নামে মানুষকে বুদ্ধি কুবুদ্ধি দিয়েছে, নাম দিয়েছে জিহাদ। এখন দেখছি এটাকে বলা হয় ল্যান্ড জিহাদ, জমি কবজা করো। আর আজকের গণতন্ত্র ডেমোক্রেসির নামে, ভোট দেওয়ার নামে সব রকম লোভের ব্যবস্থা করা আছে। ভোট দাও, সব পাবে, এমনকি বিয়ের জন্য সঙ্গী হিসেবে স্ত্রীও পেয়ে যাবে। পাহাড়ে আমাদের গণতন্ত্র, বছরের পর বছর বিদেশিরা ঠিক করেছে আমাদের উপর কারা রাজত্ব চালাবে। খেতে দিতে পারবো কিনা ঠিক নেই, মাথার উপর ছাদ আছে কিনা ঠিক নেই, কিন্তু প্রত্যেক বছর সন্তানের জন্ম দিতে হবে। হাতিয়ার ছাড়াই শুধু জনসংখ্যাই একটা বিশাল হাতিয়ার। যে নিজের পরিবারের কথা ভেবে, ভবিষ্যৎ সন্তানের কথা ভেবে, বা তার স্বাস্থ্য, শিক্ষা, মাথার উপর ছাদ এসব ভেবে রাস্তায় ঘাটে, ট্রেনে, বাসে, রেল লাইনের ধারে ঝোপড়ি বস্তি, ফুটপাত বোঝাই
আহ, এসব পা রাখার জায়গা নেই। এসব দেখে বলা যায় মানুষ পোকামাকড়ের মতো কিলবিল করছে। ওই শিক্ষিত মার্জিত নিজেকে বাঁচিয়ে চলতে চায়। এক শ্রেণীর মানুষ নিজেদের সন্তান সংখ্যা একে নামিয়ে এনেছে ওই জনসংখ্যার ব্যাপারে অ্যাগ্রেশনের কারণে, নাকি তাদের আরও বেশি করে সংখ্যা বাড়ানোর জায়গা করে দেওয়ার জন্য, যাকে এক কোয়ালিটির বা এক শ্রেণীর মানুষ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, আরেক শ্রেণীর মানুষ তাদের আবর্জনাতে ভরে যায়। হ্যাঁ, আজ আরও এক অভিজ্ঞতা বলছে যে যে কারণে হোক যে শ্রেণীর মানুষ নিজেদের সংখ্যা সীমিত রাখার কথা ভাবছে, তাদের মধ্যে কিছু আবার এমনও আছে, কারণ যাই হোক, হয়তো বিয়ের পরে বিচ্ছেদ বা অন্য কোনো কারণে, যেমন বিবাহ বিচ্ছেদের পর বিরাট পরিমাণ টাকা খেসারত দিতে হয়, হতে পারে এরা বিয়েই করতে অনিচ্ছুক। চিন্তা করুন, আমাদের সমাজে সত্যিই কি শিক্ষিত বিদ্বান আধুনিক, ভীষণ আধুনিক হয়েছে যে এমন এক গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার তালে আছে? আমরা কি সত্যিই সচেতন, বুঝতে পারি কোথায় পাপ হচ্ছে? সমাজের অন্য শ্রেণী যাদের এক ধরনের এইসব ধরনের কোনো চিন্তাই নেই, কালকে কি খাবে পড়বে তা নিয়ে, আর নির্দিষ্ট নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে নিশ্চিন্তে পৃথিবীটাকে আবর্জনা করার জন্য। আজকের ভারতের কেন্দ্রীয় সরকার এবং সেই সরকারের সহযোগী অধিকাংশ রাজ্যের সরকারগুলো যখন এই জবরদখলকারীদের এই আবর্জনা পরিষ্কারে নেমেছে, তখন বোঝা যায় তার ব্যাপ্তি কত বড়, কি ভয়াবহ চেহারা এদের। মানুষ মানুষের মতোই লাগে, কিন্তু চিন্তায় আচরণে এদের ঠিক পশু বলবো না, কারণ পশুরা অত্যন্ত নিয়মানুবর্তী। তারা তাদের প্রকৃতিদত্ত নিয়ম মেনে চলে। এদের মতো না, মানুষের মতো না, আবার প্রকৃতির নিয়ম মেনে চলা প্রাণীদের মতোও না। এক অদ্ভুত জীব, এবং অবশ্যই জঙ্গলের ভয়ঙ্কর শক্তিশালী প্রাণীদের শরীরে আসরিক বল আছে, কিন্তু তারা একটা সীমার মধ্যে থাকে, সেই সীমাকে লঙ্ঘন করে না সাধারণত। কিন্তু এই মানুষও জঙ্গলি জীবের মাঝখানে থাকা প্রাণীদের এবং তাদের আশকারা দেওয়ার নেতারা বড় বিপজ্জনক অবশ্যই এই দেশ ও পৃথিবীর পক্ষে। যাই হোক, এইবারে আসি আরেকটা বিষয়ে। আমরা এই পশ্চিমবঙ্গবাসী এক নতুন রাজ্য সরকার পেয়েছি, অত্যন্ত পরিশ্রমী, বুদ্ধিমান, যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, পরিবারগত দিক থেকেও যথেষ্ট তাকে বুদ্ধি, মন্ত্রণা, উপদেশ তিনি পেতে পারেন। আর কেন্দ্রের বিরাট অভিজ্ঞতা, বুদ্ধি, বিচক্ষণতা, দেশপ্রেম যুক্ত নেতৃত্বের আশীর্বাদ, উপদেশ, গাইডেন্স, সাহায্য, নির্দেশ তিনি পাবেন ও পাচ্ছেন। এইবার একটা কথা বলি, আমাদের রাজ্যে জন্ম নেওয়া এক মহাপুরুষ, আমাদের দিশানির্দেশক, বাংলার নবজাগরণের অন্যতম পথনির্দেশক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেশবাসীর মন প্রাণ উজ্জীবিত করা গান বন্দে মাতরম নিয়ে। আমাদের মুখ্যমন্ত্রীর এই উক্তি যে অনেকেই বন্দে মাতরম গানের সময় দাঁড়ালেও ঠোঁট নড়ছে না, এই ব্যাপারে আমি বলি, আমাদের রাজ্যের অনেকেই এই রাজ্যে এই সুজলা সুফলা শস্য শ্যামলার রাজ্যে জন্মগ্রহণ করেছেন। জন্ম থেকে নিয়ে খেয়ে পড়ে বেড়ে ওঠা, এই জল হাওয়ায় অর্থাৎ সুজলা সুফলা পরিবেশে বড় হয়ে ওঠা, এইসব হয়েছে। কেউ ফল বিক্রি করে, কেউ সবজি বিক্রি করে, আর সেই সব সবজি ফল এই সুজলা সুফলা জমিতেই, এই আবহাওয়াতেই জন্মিয়েছে, চাষ হয়েছে, এটাতেই তারা অভ্যস্ত। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। মাথার মধ্যে ঘোরে মদিনা, কাবা, অর্থাৎ যেখানে ধুধু মরুভূমি। বন্ধুরা, আমি 4টা আরব দেশে গিয়েছি, ইসরায়েল, জর্ডান, কাতার, দুবাই। কোনো পুকুর, দিঘি, জলাশয় দেখিনি। একটা মাত্র নদী দেখেছি, জর্ডান নদী। তা একজন সাধারণ অ্যাথলেট এক লাফে পেরিয়ে যেতে পারবে। এমন দেশের ভূগোল, মাঠ ঘাট প্রান্তর মাথায় ঘুরলে, এই যদি মাথায় ঘোরে, রাত্রের স্বপ্ন দেখবে
মরুভূমির বালির মধ্যে ওপরেই সাঁতার কাটছে। এদেশে পশ্চিমবঙ্গে ভারতের থেকে সাঁতার কাটার ইচ্ছেও আছে, আবার মাথায় ধুধু করা বালির প্রান্তর থাকলে সুকুমার রায়ের বকচ্চাপের মতো একটা প্রাণী হতে হবে, বালিতেই সাঁতার কাটবে। আমি ভুল বলছি না? আহ, না, এই এই এক কবি পশ্চিমবঙ্গে জন্মানোর পরে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় তাকে, তার কবিতা আহ, তে এই কথাটা চলে আসে, সাহারা মরুভূমি। এখানে তিনি জন্মিয়েছেন, বাংলাদেশে গিয়ে তার মৃত্যু হয়েছে, আহ, আপনারা জানেন। তো তার কবিতায় সাহারাই আসে, চিন্তা করুন। এই সুজলাং সুফলাং মলয়জ শীতলাং এই সমস্ত আসে না। আর ওই এই গঙ্গায়, আর গঙ্গাকে কিভাবে দেখেন, ডুবি আছে হায় ভারতের দিবাকর। ভারতের দিবাকরকে, যে আমাদের নারী জাতিকে একেবারে তাদের সহ্যের শেষ সীমায় নিয়ে গিয়েছিল 1857 সালে। আচ্ছা, যাক, এই বুঝতেই পারছেন বন্ধুরা, এক বিহ্বল করে দেওয়া পরিস্থিতি। ইধার যাও ইয়া উধার যাও। ধন্যবাদ।